প্রতিটা ম্যাচ, প্রতিটা মুহূর্ত, জয়ের উল্লাস, হারের নীরবতা, মাঠের খেলা, টেবিলের খেলা, আবেগ, অ্যাকশন আর বিশ্লেষণ, খেলা যেমন খবর ঠিক তেমন গরমাগরম। ওয়েলকাম টু স্টার প্লে, সঙ্গে আছি আমি মামুনুর রশিদ। শুরুতেই শিরোনাম। জিম্বাবুয়ের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারায় টেস্ট ওডিআই সিরিজে হার, প্রস্তুতির অভাব ভুগিয়েছে টাইগারদের, বললেন আশরাফুল। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের ক্যাম্প চলছে যশোরে, যোগ দিয়েছেন জিদান ইউসুফ, অ্যাডাম আব্বাসও খেলতে পারেন লাল সবুজ জার্সিতে। সব গুঞ্জন উড়িয়ে স্পেনের শ্রেষ্ঠত্ব মেনে নিয়েছেন স্কালোনি, মেসির পেপটোকেও কোনো ষড়যন্ত্র তত্ত্ব নেই, পারদেসের প্রতি নমনীয় গাভি। স্কালোনিকেই কোচের দায়িত্বে চান আর্জেন্টাইন লেজেন্ডরা, ট্রানজিশনাল পিরিয়ডে কেন তাকেই দরকার? বিশ্বকাপ ফুটবল কি বিশ্ব রাজনীতির মঞ্চ? জিম্বাবুয়ের কন্ডিশনের সাথে মানিয়ে নিতে না পারায় টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে হেরেছে বাংলাদেশ। এছাড়াও পর্যাপ্ত প্রস্তুতির অভাবে ভুগেছে দলের ব্যাটাররা। জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে বুধবার বিমানবন্দরে এসব কথা জানান টাইগার ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় ঢাকা পড়েছিল বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর। ব্যর্থতার পাল্লা ভারী করে দেশে ফিরেছে টাইগাররা। একমাত্র টেস্টে ইনিংস হারের পর অতি গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজও হয়েছে হাতছাড়া। টি-20 সিরিজ জিতলেও ভুলে যাওয়ার মতোই এক সফর বাংলাদেশের। ব্যাটিং কোচ অবশ্য দেখছেন স্বাভাবিকভাবেই। একটা দুইটা ম্যাচ আপনি হাত দিয়ে পারেন, কন্ডিশন ডিফারেন্ট কন্ডিশন। তো লাস্ট 7 মাস ধরে যে তারা এত ভালো ক্রিকেট খেলছে, সেই জায়গায় 1-2 ম্যাচ হারার পরে মরালি তো ডাউন হওয়ার কোনো কিছু নাই আমি মনে করি। জিম্বাবুয়ে পেসারদের বাউন্স সামলাতে হিমশিম খেয়েছে টাইগার ব্যাটাররা। প্রস্তুতি ম্যাচ না থাকায় নাকি কন্ডিশনের সাথে মানিয়ে নিতে লেগেছে সময়। এই অভিজ্ঞতা বিশ্বকাপে কাজে লাগানোর আশা আশরাফুলের। এক্সট্রা একটা যে বাউন্স, ওই বাউন্সটা আমরা অ্যাডজাস্ট করতে আমাদের একটু সময় লেগে গিয়েছে। প্রথম টেস্ট ম্যাচ তো আমরা আসলে ভালো করতে পারিনি। পরে আমাদের থার্ড ওডিআইতে যে আমরা ওই অ্যাডজাস্টমেন্টটা করতে পেরেছি। এটা আমি মনে করি যে সামনে যে আমাদের 2027 ওয়ার্ল্ড কাপে ওইভাবে আমরা হয়তো বা প্রিপারেশন নিতে পারবো। ব্যাটিং কোচের সমালোচনা হচ্ছে চারপাশে। গুঞ্জন আছে বিদেশি কাউকে নিয়োগ দিতে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এ নিয়ে না ভেবে নিজের কাজে মনোযোগ দিতে চান আশরাফুল। লাস্ট 7 মাস ধরে আমি বলবো যে আমাদের ব্যাটাররা খুবই ভালো করছেন। একটা সিরিজ খারাপ হতেই পারে, একটা টেস্ট ম্যাচ খারাপ হয়েছে, এর আগের 4টা টেস্ট ম্যাচে কিন্তু অসাধারণ খেলেছেন আমাদের ব্যাটসম্যানরা। তো আমি চেষ্টা করছি আমার জায়গায় আমার বেস্টটা দেওয়ার জন্য। সামনে আরও কঠিন পরীক্ষা। অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ। কতটা আত্মবিশ্বাসী বাংলাদেশ? সেই অস্ট্রেলিয়াতে আমি মনে করি যে টাফ হবে, কিন্তু একটা পজিটিভ দিক যে আমরা আগে যাচ্ছি, প্রায় 10-12 দিন আগে যাচ্ছি, একটা 3-ডে ম্যাচ খেলার অপরচুনিটি আছে আমাদের। তো আমি আশা করব আমাদের সবাই যদি সুস্থ থাকে, অবশ্যই টেস্ট 2টা ম্যাচই আমরা ভালো করার চেষ্টা করব। রেদওয়ান শাওন, স্টার প্লে, ঢাকা। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাইয়ে অংশ নিতে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন জিদান ইউসুফ। 18 বছর বয়সী 6 ফুট 4 ইঞ্চি উচ্চতার দীর্ঘদেহী এই সেন্টার ব্যাক যশোরে চলমান বাংলাদেশ অনূর্ধ্ব-20 দলের ক্যাম্পে যোগ দিয়েছেন। শুধু জিদান নয়, এই ক্যাম্পে যোগ দেওয়ার কথা আছে ম্যানচেস্টার ইউনাইটেডে বেড়ে ওঠা তারকা অ্যাডাম আব্বাসেরও। 2027 অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের টিকিট কাটতে আগামী 31 আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশের মিশন। প্রথম ম্যাচে লাল সবুজরা মুখোমুখি হবে উজবেকিস্তানের। এরপর 3 সেপ্টেম্বর সিরিয়া ও 6 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। সবকটি ম্যাচ হবে উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে। বিশ্বকাপ ফাইনাল হারের পর আর্জেন্টিনা দলকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা গুঞ্জন। কেউ বলছেন ড্রেসিং রুমে অশান্তি, কেউ দাবি করছেন মেসির ভাষণের পেছনেও ছিল চাপের গল্প। তবে এসব জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। শুধু তাই নয়, স্পেনের শ্রেষ্ঠত্বও অকপটে স্বীকার করেছেন বিশ্বকাপ জয়ী এই কোচ। বিস্তারিত জানাচ্ছেন তানজিম ঐশী। সোশ্যাল মিডিয়া ঘাটলেই চোখে পড়ছে আর্জেন্টিনাকে নিয়ে নানা কনস্পিরেসি থিওরি।
তবে এবার সব গুঞ্জন তুড়ি মেরে উড়িয়ে দিলেন লিওনেল স্কালোনি। বিশ্বকাপ ফাইনালের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল একের পর এক গুঞ্জন, যেখানে দাবি করা হয় ফাইনালের আগে আর্জেন্টিনা শিবিরে ছিল চাপ, ড্রেসিং রুমে ছিল অস্থিরতা, এমনকি মেসির ভাষণ নিয়েও তৈরি হয়েছিল নানা ষড়যন্ত্রের তত্ত্ব। অথচ এর পেছনে কোনো প্রকার ষড়যন্ত্র নেই, দেশে ফিরে এক বাক্যেই জানিয়ে দিলেন আর্জেন্টাইন কোচ। সাংবাদিকদের প্রশ্ন ছিল, মেসির ভাষণ নিয়ে যে আলোচনা চলছে তা কি সত্যি? স্ক্যালোনির সাফ জবাব, আমি জানি না, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারই করি না। আর ঠিক এর পরপরই যখন তাকে প্রশ্ন করা হয় দলের ভেতর কোনো দ্বন্দ্ব ছিল কিনা, তখন কিছুটা বিষয় নিয়ে স্ক্যালোনি বলেন, আপনারা আমাকে এমন প্রশ্ন করছেন আমি সত্যি বিশ্বাস করতে পারছি না। এভাবেই বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা দলকে ঘিরে ছড়িয়ে পড়া সব ধরনের গুঞ্জন আর ষড়যন্ত্র তত্ত্ব একেবারেই উড়িয়ে দিয়েছেন তিনি। তবে শুধুই গুঞ্জন নয়, ফাইনালের রেফারিং নিয়েও কোনো বিতর্কে যেতে চাননি স্কালোনি, বরং প্রতিপক্ষের প্রাপ্য সম্মানই দিয়েছেন তিনি। রেফারিং অন্যায্য ছিল কিনা এমন প্রশ্নের উত্তরে আর্জেন্টাইন কোচ বলেন, না, আমরা হেরেছি কারণ স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে, এটা স্বীকার করতেই হবে। কখনো কখনো প্রতিপক্ষের শ্রেষ্ঠত্ব মেনে নেওয়াও গুরুত্বপূর্ণ। স্ক্যালোনি আরও বলেন, এই হার অবশ্যই কষ্টের, কারণ তারা দেশের মানুষকে আনন্দ দিতে পারেনি। তবে তার বিশ্বাস, এমন বাস্তবতা মেনে নেয়াই ভবিষ্যতে আর্জেন্টিনা দলকে আরও শক্তিশালী করে তুলবে। নিজের ভবিষ্যৎ নিয়েও জল্পনা উড়িয়ে দিয়ে স্ক্যালোনি বলেন, ডিসেম্বর পর্যন্ত তিনি দায়িত্বে থাকছেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ব্যক্তি নয়, আর্জেন্টিনার জাতীয় দল। তানজিম ওসিম, স্টার প্লে। আর্জেন্টিনার ড্রেসিং রুমের ফাঁস হওয়া মেসির মন্তব্য ঘিরে জল্পনা কল্পনা থামছেই না। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ড্রেসিং রুমের পুরো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে ম্যাচের আগে দলকে শান্ত থাকতে বলছেন লিওনেল মেসি। দলের অন্যরাও নিজেদের মধ্যে ম্যাচের কৌশল নিয়ে আলোচনা করছেন। ষড়যন্ত্র তত্ত্ব উড়িয়ে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনিও। ফাইনালের আগে ড্রেসিং রুমে লিওনেল মেসির ফাঁস হওয়া মন্তব্য সবকিছু ভুলে যাও নিয়ে চলছে নানা রকম জল্পনা কল্পনা। কেউ বলছেন এর পেছনে রয়েছে রহস্য, অনেকেই বলছেন স্রেফ দলকে উৎসাহিত করতে কথাগুলো বলেছিলেন লিওনেল মেসি। তবে এবার সামনে এসেছে সেদিনের পুরো ভিডিও। মেসি সেখানে বলেন, চলো ছেলেরা, শান্ত থাকো, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শান্ত থাকা। শুধু খেলার কথাই ভাবো, সবকিছু ভুলে যাও, শুধু খেলো, খেলাটাই ভাবো। টানেল দিয়ে হেঁটে যাওয়ার পথে সতীর্থদের মধ্যেও কৌশলগত আলোচনা হয়। গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ক্রিস্টিয়ানো রোমেরোকে সতর্ক করে বলেন, লামিন ইয়ামালকে ঘিরে স্পেন কিভাবে চাপ সৃষ্টি করতে পারে সেদিকে নজর রাখতে হবে। লিসান্ড্রো মার্টিনেজও দিবুকে সতর্ক করেন প্রতিপক্ষের কাটিং ও শট নেওয়ার ধরন সম্পর্কে। এরপর লিসান্ড্রো নিকোলাস তাগলিয়াফিকোকে উৎসাহ দিয়ে বলেন, চলো নিকো, ওকে পুরো ম্যাচ নিষ্ক্রিয় করে দেবে। লিসান্ড্রো দিবুকেও উদ্দেশ্য করে বলেন, সব বল ধরবে, মাথায় ঢুকিয়ে নাও। এই সময় সামনে থাকা মেসি ঘুরে সেন্টার ব্যাকদের দিকে বেশ কিছু সতর্ক বার্তা দেন। প্রথম দিকের কিছু কথার সাউন্ড শোনা না গেলেও পরের দিকে শোনা যায় ওরা সামনে উঠে গেলে লিয়ান্ড্রো পারেদেস আর এনজো ফার্নান্দেসকে বলবে যেন বেশি উপরে চলে না যায়। শেষ মুহূর্তে রোমেরো দিবুকে বলেন, আজ তোমার সময়। জবাবে দিবুর আত্মবিশ্বাসী উত্তর ছিল, আজ আমার দিন, আজ ইতিহাস হবে। টানেল থেকে বের হওয়ার সময় মাঠে প্রবেশের আগ মুহূর্তে দেখা হয় দু দলের। মেসি এগিয়ে গিয়ে হাত মেলান স্পেনের কোচ ফুটবলারদের সাথে। স্পেনের ফুটবলাররাও এগিয়ে হাত মেলান মেসি, এমিলিয়ানো মার্টিনেজের সাথে। এদিকে মেসির এই বক্তব্য নিয়ে ছড়িয়ে পড়া বিতর্ক সম্পর্কে মুখ খুলেছেন কোচ লিওনেল স্কালোনি। আমি সামাজিক মাধ্যম দেখি না, এ নিয়ে কিছুই জানি না। এই হার অবশ্যই কষ্টের, কারণ তারা দেশের মানুষকে আনন্দ দিতে পারেননি। তবে তার বিশ্বাস, এই বাস্তবতা মেনে নেওয়াই ভবিষ্যতে আর্জেন্টিনাকে আরও শক্তিশালী করে তুলবে। দলের মধ্যে কোনো ধরনের অস্থিরতা নেই, সাফ জানিয়ে দিয়েছেন স্কালোনি। মামুনুর রশিদ, স্টার প্লে। বিশ্বকাপের ফাইনালের পর আর্জেন্টিনার লিয়ান্ড্রো পারেদেস এবং স্পেনের গাভির সাথে যে সংঘর্ষ হয়েছে সেটি নিয়ে এখনো পর্যন্ত আলোচনা চলছে। ফিফা তদন্ত করছে। এরই মাঝে গাভি এই বিষয় নিয়ে মুখ খুলেছেন। ঘটনার শিকার হওয়া গাভি লিয়ান্ড্রো পারেদেসের বিপক্ষে সিদ্ধান্ত নিতে না করছেন, অনুরোধ করছেন তাকে আসলে শাস্তির আওতায় না আনতে। শেষ পর্যন্ত ফিফা কি তাদের সিদ্ধান্তে পারেদেসকে শাস্তি দিবেন, সেটি এখন দেখার বিষয়।
Te digo la verdad, no creo que tengan que ser suspendidos. আমি মনে করি না পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। এটা শিশুদের জন্য ভালো উদাহরণ নয়। বিশ্বকাপের ফাইনালে ম্যাচ শেষে স্পেনের এরিক গার্সিয়ার সঙ্গে তর্কের পর স্পেনের তরুণ মিডফিল্ডার গাবিকেও ধাক্কা মেরে ফেলে দিয়েছিলেন লিয়ান্দ্রো পারিদেস। ঘটনার পর অনেকেই পারিদেসের কঠোর শাস্তির দাবি তুললেও ভিন্ন সুর গাবির কণ্ঠে। স্প্যানিশ গণমাধ্যম এল পার্টিদাসো দে কোপাকে দেয়া সাক্ষাৎকারে গাবি বলেছেন তিনি মনে করেন না পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। আমি মনে করি না পারেদেসকে নিষিদ্ধ করা উচিত। এটা শিশুদের জন্য ভালো উদাহরণ নয়, কিন্তু ফুটবলে একটা শারীরিক ও আক্রমণাত্মক দিক আছে। ম্যাচের মধ্যেই লাল কার্ড দেখানো যথেষ্ট ছিল। শেষ পর্যন্ত এটা ফুটবল, আর ফুটবল এমনই। গাবির এই মন্তব্য ইতোমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে ফুটবল অঙ্গনে, কারণ যার সঙ্গে সংঘর্ষ হয়েছে তিনি এখন প্রতিপক্ষের জন্য শাস্তি চান না। তবে গাবি নমনীয় হলেও পারেদেসের ভাগ্য নির্ধারণ করবে ফিফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ইতোমধ্যে ম্যাচ পরবর্তী সংঘর্ষের ভিডিও পর্যালোচনা করছে। শুধু পারেদেস নন, তদন্তের আওতায় আনা হয়েছে আর্জেন্টিনার ডিফেন্ডার নাহুয়েল মোলিনাকেও। অভিযোগ, স্পেনের শিরোপা উদযাপনের সময় রদ্রির বুকে আঘাত করেছিলেন তিনি। ফিফা শৃঙ্খলা বিধি অনুযায়ী প্রতিপক্ষকে আঘাত বা সহিংস আচরণের প্রমাণ মিললে ন্যূনতম 3 ম্যাচ নিষেধাজ্ঞা হতে পারে। প্রয়োজনে সেই শাস্তি আরও বাড়ানোর ক্ষমতা আছে ডিসিপ্লিনারি কমিটির। গাবি ক্ষমার বার্তা দিলেও ফিফা কতটা নমনীয় হয় সেটাই এখন বড় প্রশ্ন। ম্যাচ পরবর্তী ঘটনায় তদন্ত শেষ করে আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে সম্ভাব্য শাস্তির সিদ্ধান্ত দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তানজিম ওসি, স্টার প্লে। ডিসেম্বরে কি শেষ হতে চলেছে আর্জেন্টিনায় স্কালোনি বন্ধন? স্কালোনিকেই কেন কোচ হিসেবে চাইছেন আর্জেন্টাইন লেজেন্ডরা? আর্জেন্টিনার সবচেয়ে সফল এই কোচ কি 2030 বিশ্বকাপেও ডাগ আউটে থাকবেন? রহমান পিয়ারের এক্সপ্লেনার। আর্জেন্টিনার ফুটবল এখন এক বিশাল সন্ধিক্ষণে। একটা গৌরবোজ্জ্বল সোনালী যুগের অবসান, এক অজানা ভবিষ্যতের ছায়া। 2026 বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে অতিরিক্ত সময়ের 1-0 গোলের হৃদয় বিদারক পরাজয়টা শুধু একটা ট্রফি হারানোর গল্প নয়, এটা হয়তো ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসির জাদুকরী আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। কিন্তু মাঠের কান্না আর গ্যালারির নীরবতার মাঝে সবচেয়ে বড় যে প্রশ্নটা এখন আর্জেন্টাইন ফ্যানদের তাড়া করে বেড়াচ্ছে, এখন কি হবে? মেসির পরবর্তী যুগে আর্জেন্টিনার ফুটবলের হাল ধরবে কে? ম্যাচ শেষের পর ডাগ আউট ছেড়ে যাওয়ার সময় স্কালোনি যখন ইঙ্গিত দিলেন তিনি হয়তো আর থাকছেন না, তখন পুরো আর্জেন্টিনা জুড়ে নেমে এলো এক অজানা আতঙ্ক। মেসি চলে যাচ্ছেন সেটা প্রকৃতির নিয়ম, কিন্তু স্কালোনিও যদি হাত ছেড়ে দেন? আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন খুব ভালো করেই জানে দল যখন এক বিশাল পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন এই ঝোড়ো সমুদ্রে একমাত্র অভিজ্ঞ এবং ভরসার হাত হতে পারেন স্কালোনি। তাকে 2030 বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের ডাগ আউটে ধরে রাখতে মরিয়া আলবিসেলেস্তেরা। কেন স্কালোনি এই মুহূর্তে আর্জেন্টিনার ডাগ আউটে অপরিহার্য? কেন তাকে ছাড়া পরবর্তী জেনারেশনের এই রূপান্তর প্রায় অসম্ভব? 2018 সালে যখন অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্কালোনি দায়িত্ব নেন, তখন তাকে নিয়ে হাসাহাসি করেছিলেন আর্জেন্টিনার অনেক কিংবদন্তিও। কিন্তু গত 8 বছরে তিনি যা তৈরি করেছেন তা শুধু ইতিহাস নয়, এক কথায় অবিশ্বাস্য। আর্জেন্টিনার দীর্ঘ 28 বছরের ট্রফি খরা কাটিয়ে 2021 কোপা আমেরিকা জয়, 2022 ফিনালিসিমা, 2022 ফিফা বিশ্বকাপ এবং 2024 কোপা আমেরিকা, পরপর 4টা শিরোপা জয় করে তিনি নিজেকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল কোচে পরিণত করেছেন। তার কাছে টুর্নামেন্টের ট্রফি জেতার স্পেশাল ব্লুপ্রিন্ট রয়েছে। একটা বিধ্বস্ত ভগ্ন হৃদয় দলকে কিভাবে বিশ্বজয়ী বানাতে হয় তা তার চেয়ে ভালো আর কে জানে। মেসিবিহীন আর্জেন্টিনা ভাবতেই ফুটবল প্রেমীদের গায়ে কাঁটা দেয়, কিন্তু নির্মম সত্য হলো এই বাস্তবতা খুব দ্রুত আসছে। মেসি যখন মাঠ ছাড়বেন তখন শুধু 10 নম্বর জার্সিটা খালি হবে না, খালি হবে দলের প্রধান কৌশলগত স্তম্ভটি।
একটা পুরো ট্যাকটিক্যাল সিস্টেম ভেঙে নতুন করে গড়ে তুলতে হবে, যেখানে কোনো একক মহাতারকার ওপর নির্ভরতা থাকবে না। স্কালোনি সেই কোচ যিনি দলগত শক্তির উপর বিশ্বাস করেন। তিনি জানেন কিভাবে মেসির জাদু ছাড়াও প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার মেকানিজম তৈরি করতে হয়। ব্যক্তিগত নির্ভরতা থেকে বের হয়ে একটা কার্যকর টিম ওয়ার্ক ভিত্তিক ট্যাকটিক্স দাঁড় করানোর জন্য স্কালোনির চেয়ে নিখুঁত আর কেউ হতে পারে না। স্কালোনির সবচেয়ে বড় সাফল্য শুধু মেসিকে দিয়ে খেলানো নয়, বরং তরুণদের উপর নিঃশর্ত বিশ্বাস রাখা। হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেস, আলেক্সিস ম্যাকঅ্যালিস্টারদের মতো তরুণদের বিশ্ব মঞ্চে তুলে এনে তিনি দেখিয়েছিলেন নতুনদের হাত ধরে কিভাবে বড় মঞ্চ জয় করতে হয়। যদিও 2026 বিশ্বকাপে তিনি নিকো পাজ ও বার্কোর মতো তরুণদের ব্যবহার না করে সমালোচিত হয়েছেন। পাবলো আইমারের মতো তার শক্তিশালী ও অভিজ্ঞ ব্যাকরুম স্টাফ আর্জেন্টিনা ফুটবলের বয়স ভিত্তিক দলগুলোর সাথে গভীরভাবে যুক্ত। এর ফলে যুব একাডেমি থেকে উঠে আসা প্রতিভাবান খেলোয়াড়রা খুব সহজেই জাতীয় দলের মূল স্রোতে মিশে যেতে পারে। এই রুটিন এবং পাইপলাইন এরই মধ্যে তৈরি করা আছে, আর স্কালোনি সেই সেতু যা তরুণদের আলবিসেলেস্তে জার্সিতে মানিয়ে নিতে সাহায্য করে। স্কালোনি আর্জেন্টিনা ড্রেসিং রুমে তৈরি করেছেন এক অদৃশ্য বাঁধন। তার অধীনে দলটা শুধু ফুটবলারের সমাহার নয়, একদল যোদ্ধার পরিবার যারা একে অপরের জন্যে মাঠে প্রাণ দিতে প্রস্তুত। গত 8 বছরে এই দলের মধ্যে যে পারিবারিক আবহ এবং একতা তৈরি হয়েছে, স্কালোনি সরে দাঁড়ালে তা তাসের ঘরের মতো ভেঙে পড়ার ঝুঁকি থেকে যায়। নতুন কোচ এলে সেই শৃঙ্খলা ও বিশ্বাস ফেরাতে কয়েক বছর লেগে যেতে পারে, যা এই ট্রানজিশন পিরিয়ডে আর্জেন্টিনার জন্য আত্মঘাতী হবে। টানা 4টা বড় প্রতিযোগিতায় আর্জেন্টিনাকে ফাইনালে নিয়ে যাওয়া কোচদের বদল করার কোনো প্রয়োজন দেখেন না আর্জেন্টাইন লেজেন্ড হাভিয়ের জানেতি। সাবেক এই ডিফেন্ডার মনে করেন লিওনেল স্কালোনির কোচিং স্টাফের সবার দায়িত্বে থেকে যাওয়া উচিত। জানেতি বলেছেন, আশা করি স্কালোনি ও তার টেকনিক্যাল স্টাফের সব সদস্য থাকবে, কারণ জাতীয় দল নির্ভরযোগ্যদের হাতে আছে। রহমান পেয়ার, স্টার প্লে। মোজা ঠিক করতে গিয়ে বিশ্বকাপ হাতছাড়া আর্জেন্টিনার। পেদ্রো পোরো যখন ক্রস বাড়িয়েছিলেন বক্সে, তখন ফেরান তোরেসকে মার্ক না করে জুতা মোজা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন হুলিয়ান সিমিওনে। ফাঁকায় বল পেয়ে বল জালে পাঠান তোরেস, আর সেই এক গোলেই বিশ্ব চ্যাম্পিয়ন থেকে ছিটকে যায় আর্জেন্টিনা। জুলিয়ানো সিমিওনে ফেরান তোরেসের সাথেই ছিলেন। বল যখন নিকোর কাছে যাচ্ছিল, তখন সিমিওনে ব্যস্ত হয়ে পড়েন মোজা ঠিক করতে। সিমিওনের এমন অবাক করা কাণ্ডেই আনমার্কড হয়ে যান তোরেস। এমনকি গোল হবার পরেও ওই মোজা ঠিক করতেই ব্যস্ত থাকেন তিনি, আর সেখানেই ম্যাচ হেরে যেতে হয় আর্জেন্টিনাকে। এমন একটা মোমেন্টে প্রতিপক্ষের ফরওয়ার্ডকে মার্ক না করে কিভাবে মোজায় মনোযোগ দিলেন সিমিওনে, উঠছে সেই প্রশ্ন। 106 মিনিট পর্যন্ত স্পেনকে আটকে রাখতে পেরেছিল আর্জেন্টিনা। এর পেছনে বড় ভূমিকাটা ছিল এমিলিয়ানো মার্তিনেজের। 11টা সেভ দিয়ে বাঁচিয়ে নিচ্ছিলেন দলকে। অ্যাস্টন ভিলার গোলরক্ষকের অতিমানবীয় পারফরম্যান্স ম্যাচ নিয়ে যাচ্ছিল টাই ব্রেকারের দিকে। পেনাল্টি শুট আউটে গেলে আর্জেন্টিনার জন্য গল্পটা ভিন্ন হতেও পারত। লিওনেল মেসি সহ আর্জেন্টিনার সব ফুটবলারের দৃষ্টিকটু পারফরমেন্সের দিনে একমাত্র উজ্জ্বল ছিলেন এমি। দ্বিতীয় হারের যন্ত্রণা এমনভাবে পোড়াচ্ছে তাকে, জাতীয় দল থেকেই সরে দাঁড়ানোর চিন্তা করছেন। ইনস্টাগ্রামে দিবু লিখেছেন, এই কষ্ট ভাষায় প্রকাশ করা কঠিন। এখন অনেক কিছু নিয়ে ভাবার সময়। সামনে কিভাবে এগিয়ে যাওয়া যায় সেটাই ভাবতে হবে। আর হয়তো এটাও ভাবার সময় এসেছে, আমার সরে দাঁড়ানোর সময় হয়েছে কিনা। পোস্টের শেষে আর্জেন্টিনার দর্শকদের কাছে ক্ষমাও চেয়েছেন মার্তিনেজ। লিখেছেন, দলকে সাহায্য করতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত দলকে রক্ষা করতে না পারায় দুঃখিত। ইয়াসির আরাফাত সবুজ, স্টার প্লে। আরও একটা বিতর্কিত বিশ্বকাপ আয়োজন করলো ফিফা। এবারের বিশ্বকাপের মূল পর্ব শেষ হওয়ার আগেই নানা রকম বিধি নিষেধ দিয়ে আলোচনার জন্ম দেন। শুধু তাই নয়, মাঠে এবং মাঠের বাইরে নানা ঘটনায় ফিফাকে নিয়ে এখনও পর্যন্ত সমালোচনা চলছে। প্রশ্ন উঠছে, ফিফা কিংবা বিশ্বকাপ ফুটবল কি রাজনীতির একটি অংশ?
ফিফা বলে কিপ পলিটিক্স আউট অফ ফুটবল, কিন্তু প্রশ্ন হলো ফুটবল কি কখনোই রাজনীতির বাইরে ছিল? বিশ্বকাপ শুধু 90 মিনিটের খেলা নয়, এটি এমন এক মঞ্চ যেখানে কোটি মানুষের আবেগ, রাষ্ট্রের সফট পাওয়ার, কূটনীতি এবং বৈশ্বিক প্রভাব সবকিছু একসঙ্গে খেলে। তাহলে ফুটবল কি সত্যিই নিরপেক্ষ? যদি তাই হতো তাহলে বিশ্বকাপে অংশ নিতে কারা সহজে ভিসা পাবে, কার সমর্থক সীমান্তে আটকে যাবে, কোন দেশের পতাকা গ্যালারিতে বিতর্ক তৈরি করবে, এসব প্রশ্ন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠত না। 2026 বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও ভিসা নীতি নিয়েও ব্যাপক বিতর্ক হয়েছে। অর্থাৎ মাঠে 22 জন খেললেও মাঠের বাইরে আরেকটি ম্যাচ চলছিল, সেটা রাজনীতির ম্যাচ। ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার আন্তর্জাতিক ফুটবল থেকে দীর্ঘ অনুপস্থিতিও একই প্রশ্ন তোলে। ফিফা কি কেবল ফুটবলের সিদ্ধান্ত নেয়, নাকি বৈশ্বিক রাজনৈতিক বাস্তবতাও সেই সিদ্ধান্তকে প্রভাবিত করে? এ প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক আছে, কিন্তু প্রশ্নটি আর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। রাজনীতির প্রভাব সবথেকে স্পষ্ট হয় মানুষের আচরণে। জিতলে এমবাপে, সাকা কিংবা অন্য তারকারা হয়ে ওঠেন জাতীয় গর্বের প্রতীক। হারলেই তাদের জাতিগত পরিচয়, পারিবারিক শিকড় কিংবা অভিবাসী পটভূমি নিয়ে শুরু হয় আক্রমণ। অর্থাৎ ফুটবল কখনোই শুধু ফুটবল থাকে না, এটি হয়ে ওঠে পরিচয়, জাতীয়তাবাদ এবং রাজনৈতিক আবেগের যুদ্ধক্ষেত্র। সেটা না হলে স্পেনের জয়োল্লাসে মেতে উঠত না গাজাবাসী। আর 2026 বিশ্বকাপ যেন সেই বাস্তবতার সবচেয়ে বড় উদাহরণ। ইরান ফুটবল দলের সাথে কি আচরণটাই না করলো আয়োজকরা। হাজারো প্রতিকূলতার পরও শেষ পর্যন্ত অপরাজিত থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে তাদের। আর সব থেকে বড় আইরনিটা হলো ফাইনালের মঞ্চে লা লিগা জয়ের উৎসবে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন লামিনে ইয়ামাল। কয়েক সপ্তাহ পর সেই ইয়ামালই আমেরিকার মাটিতে বিশ্বকাপ জয়ের পর পদক নিলেন ডোনাল্ড ট্রাম্পের হাত থেকে। একটা ছবি, একটা মুহূর্ত, কিন্তু সেই ছবির ভেতরে লুকিয়েছিল বিশ্ব রাজনীতির এক জটিল সমীকরণ। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন, কিন্তু এই জয়ের গুরুত্ব শুধু ফুটবলে সীমাবদ্ধ নয়। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্পেন সরকারের টানাপোড়েন, গাজা প্রশ্নে মাদ্রিদের অবস্থান, সামরিক সহযোগিতা নিয়ে মতবিরোধ, এসবের মধ্যেই আমেরিকার মাটিতে ট্রাম্পের হাত থেকে বিশ্বকাপ ট্রফি তুলেছে স্পেন। কূটনীতি আর ফুটবল, দুটি আলাদা গল্প যেন একই ফ্রেমে এসে দাঁড়িয়েছে। বিশ্বকাপ আজ বিশ্বের সবথেকে বড় সফট পাওয়ারের মঞ্চ, যেখানে একটি গোল যেমন ইতিহাস বদলে দিতে পারে, তেমনি একটি হ্যান্ডশেকও বদলে দিতে পারে রাজনৈতিক বার্তার ভাষা। ফিফা বলবে ফুটবল রাজনীতি মুক্ত, কিন্তু ইতিহাস বারবার বলছে ভিন্ন কথা। কারণ বিশ্বকাপের সবুজ ঘাসে শুধু বলই গড়ায় না, গড়িয়ে যায় রাষ্ট্রের স্বার্থ, ক্ষমতার হিসাব আর বিশ্ব রাজনীতির অদৃশ্য জাল। ফুটবল মাঠের শেষ বাঁশি বাজে 90 মিনিটে, কিন্তু বিশ্ব রাজনীতির ম্যাচ সেটা কখনোই শেষ হয় না। সারা মাহবুব, স্টার প্লে। খেলা থামবে না, খবরও না, তবে বিদায় নিচ্ছে আজকের মতো। স্টে টিউন।